আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্সের চ্যাপ্টার 5 এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনটা করব। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটি এবং আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে টপিকসটা শেখানো হবে এই টপিকসটা 10 মার্ক শিওর আসবে তোমাদের। তো আমরা শুরুতেই বলি এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন, আর তার সাথে অধ্যায়ের নামটা হলো ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স, আন্তর্জাতিক বাণিজ্য। তো আন্তর্জাতিক বাণিজ্য করতে হলে আন্তর্জাতিক যে মুদ্রাগুলা, এই মুদ্রাগুলো আমাদের এক্সচেঞ্জ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আমি যখন বাংলাদেশ থেকে বিনিয়োগ করব ইউএসএ, তো বাংলাদেশের টাকা তো ইউএস নিবে না। তখন আমাদের কি করতে হবে? বাংলাদেশের টাকাকে ডলারে কনভার্ট করতে হবে। আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে বিনিয়োগ করতে চাই, সেখানে রুপিতে বিনিয়োগ করতে হবে। আমরা যদি সিঙ্গাপুরে বিনিয়োগ করতে চাই, সিঙ্গাপুরের ডলারে কনভার্ট করে নিতে হবে। এর বিষয়বস্তুটাই হলো এক্সচেঞ্জ রেট। আমরা এই চ্যাপ্টারে শিখব এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন, অর্থাৎ রূপান্তরযোগ্য যে মূল্যটা পাওয়া যায় সেই মূল্যের বিনিয়োগ থেকে লাভ ক্ষতি আসে কি, সেই লাভ ক্ষতির ক্যালকুলেশনটা আমরা আজকে শিখব। শুরুতেই আমরা চ্যাপ্টারের রুলসটা জেনে নিব। আজ যে আমরা চ্যাপ্টারের মেন টপিকসটা শিখবো সেটা হলো প্রফিট আর লস নির্ণয়। এই টপিকসটা তোমাদের 10 মার্কে আসবে। প্রফিট অ্যান্ড লস নির্ণয়টাই 10 মার্কে শিওর আসবে। 10 মার্কস 100% আসবে, এটি 100% আসবে। তো একটা ম্যাথ পারলে পুরো চ্যাপ্টারের এই টপিকসের সব ম্যাথগুলোই পারা যায়। মূল থিমটা একরকম। যখন আমরা লাভ ক্ষতি বের করব, অলওয়েজ আমাদের 5টা স্টেপ অনুসরণ করতে হবে। স্টেপ নাম্বার 1, শুরুতেই কনভার্সন ভ্যালুটা বের করব। কনভার্সন ভ্যালু মানে হলো রূপান্তরযোগ্য মূল্য। ওই যেটা আমরা বলছিলাম, বাংলাদেশ থেকে আমি যদি বিনিয়োগ করতে চাই ইউএসএ, তাহলে বাংলাদেশের টাকাকে কনভার্সন রূপান্তর করতে হবে ইউএস ডলারে। তাহলে প্রথমেই আমরা বিনিয়োগ করতে পারবো এমন টাকা বের করব। তাহলে বাংলাদেশের টাকা নিবে না ইউএস, যার কারণে আমরা কনভার্সন করে ইউএস ডলার রূপান্তর করে নিব। ইউএস ডলারে রূপান্তর করব, এটাকে বলা হয় কনভার্সন ভ্যালু। স্টেপ 2, এটা কিভাবে বের করতে হয় অঙ্কের ভিতরে বোঝাবো। এটা কখনো গুণ করতে হয়, কখনো ভাগ করতে হয়, কখনো গুণ কখনো ভাগ, এইটাই হলো মূল বিষয়। কখনো গুণ কখনো ভাগ, এইটা বোঝার আছে। স্টেপ 2 তে টোটাল অ্যাকুমুলেটেড ভ্যালু ফ্রম ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট থেকে কি পরিমাণ সঞ্চয় করতে পারছি সেটা বের করব। তাহলে ইনভেস্টমেন্ট করলাম আসল টাকা, তার সাথে একটা সুদ যুক্ত হবে, টোটাল অ্যাকুমুলেটেড ভ্যালু পাওয়া যাবে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, লেন্ডিং অ্যামাউন্ট, আমরা যে পরিমাণ টাকা লেন্ডিং দিচ্ছি, বিনিয়োগ ধার দিচ্ছি, লেন্ডিং অ্যামাউন্টের সাথে লেন্ডিং রেট, ইন্টারেস্ট রেট গুণ করলে ইন্টারেস্ট পাবো। তো ইন্টারেস্ট গুণ করলে ফুল 1 বছরের টাকা পাওয়া যায়। এখন লাগবে, আমরা এখানে যদি 60 দিনের জন্য বিনিয়োগ করি, তাহলে গুণ করব 60 দিয়ে, আর 1 বছর ফর 360 দিন ধরা হয়, 360 দিয়ে ভাগ করব। স্টেপ 3, যেহেতু আমি বাংলাদেশ থেকে মনে করে ইউএসএ বিনিয়োগ করলাম, তাহলে বিনিয়োগের থেকে টোটাল টাকাটা পাচ্ছি। এখন যেহেতু আমার ধার করা হচ্ছে বাংলাদেশ থেকে, তাহলে টাকাটা বাংলাদেশকে ফেরত দিতে হবে। তো বাংলাদেশকে ফেরত দিতে হলে আবার বাংলাদেশে টাকাতে কনভার্ট করতে হবে। তাহলে আবার সেই কনভার্সন বের করব, যেটাকে বলা হচ্ছে টোটাল এক্সপেক্টেড অ্যাকুমুলেটেড ভ্যালু। এটাও সেটা কনভার্সন ভ্যালু, রূপান্তরযোগ্য মূল্য। তো স্টেপ 1-এ আমরা যদি রূপান্তর করি গুণ করে, স্টেপ 3-তে এসে সেটা ভাগ করে করব। স্টেপ 1-এ যদি ভাগ করি, স্টেপ 3-তে গুণ করব, কারণ উল্টো দেশে আসবো আবার। তাহলে আমরা যদি ইউএসএ যাই, ইউএস থেকে আবার বাংলাদেশে ব্যাক করি, তাহলে ইউএসএ যেভাবে গিয়েছিলাম তার বিপরীত ভাবে বাংলাদেশে ব্যাক করতে হবে। স্টেপ 4, রিপেমেন্ট অ্যামাউন্ট, আমরা যে ধারটা করছিলাম সেই ধারের জন্য তো আবার সুদ সহ পরিশোধ করতে হবে। আসল প্লাস ইন্টারেস্ট, বরোয়িং অ্যামাউন্ট ধার করা পরিমাণ প্লাস বরোয়িং অ্যামাউন্টের সাথে বরোয়িং রেট গুণ করলে আমরা ইন্টারেস্ট পাই। এখন এটা পাই 1 বছরের, কোনো কিছু পার্সেন্ট গুণ করলে সুদের হার অলওয়েজ বার্ষিক দেওয়া থাকে, তাহলে গুণ করলে আমরা বার্ষিক সুদটা পাবো। আমাদের লাগবে কতদিন, সেই তথ্য মাফিক ডিএম ভাগ 360, ডেজ অফ ম্যাচুরিটি, মেয়াদ পূর্ণ হওয়ার দিন। 60 দিনে বিনিয়োগ করলে গুণ 60 করব, 45 দিন হলে গুণ 45 করব। মূল রিকোয়ারমেন্ট যেটা স্টেপ 5, এস্টিমেটেড লস, তাহলে এই লাভ বা লসের একটাই সূত্র, টোটাল এক্সপেক্টেড অ্যাকুমুলেটেড ভ্যালু মাইনাস রিমেমেন্ট অ্যামাউন্ট। তাহলে লস অবলিক গেইন, যদি মাইনাসে আসে তাহলে বলবো লস, প্লাসে আসলে লাভ। মানে বিক্রয় মূল্য, এক্সপেক্টেড অ্যাকুমুলেটেড ভ্যালু মানে মনে করো বিক্রয় মূল্য। একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য মনে করো 50 টাকা, আর আমার রিপেমেন্ট অ্যামাউন্ট পরিশোধ করতে হবে তার জন্য 40 টাকা, তাহলে আমরা বলবো 10 টাকা গেইন। কিন্তু যদি এমন হয়
আমি বিনিয়োগ থেকে পাচ্ছি 50, পরিশোধ করতে হবে 55 টাকা, তখন -5 টাকা, এটি হলো লস। তাহলে লাভ বা লস একই বিষয়, মাইনাসে আসলে বলবো লস হয়েছে, প্লাসে আসলে বলবো লাভ হয়েছে। এই 5টা স্টেপ অনুসরণ করলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। প্রশ্ন যেভাবেই থাক না কেন, তোমাকে এই 5টা অনুসরণ করতেই হবে পথ। তাহলে শুরুতেই আমরা একটি ম্যাথ দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এটি। এই একটা ম্যাথ পারলে পুরো চ্যাপ্টারের মূল থিমটা শেখা হয়ে যাবে। তাহলে প্রশ্নটা আছে এই ফরম্যাটে, বলা হচ্ছে ডায়মন্ড ব্যাংক এক্সপেক্ট দ্যাট দ্য সিঙ্গাপুর ডলার উইল ডেপ্রিসিয়েটেড এগেইনস্ট দ্য ইউএস ডলার। ডায়মন্ড ব্যাংক দেখছে যে সিঙ্গাপুরের যে টাকার মানটা কমে যাবে, কার বিপরীতে? ডলারের বিপরীতে। তাহলে ডলারের বিপরীতে সিঙ্গাপুরের টাকার মানটা কমে যাবে ফ্রম স্পট রেট 0.43 টু 0.42, অর্থাৎ স্পট রেট যখন বিনিয়োগ করা হয় প্রেজেন্ট ভ্যালুকে বলা হয় স্পট রেট, আর ওইটা ভবিষ্যতে যেটা হবে স্পট রেট, সংক্ষেপে এসআর, স্পট রেট $0.43, সেটা হয়ে যাবে ফরওয়ার্ড রেট, ভবিষ্যতে হয়ে যাবে 42। তাহলে বিষয়টা হলো যে প্রেজেন্ট ভ্যালু আমি এখন বিনিয়োগ করছি, এখন যে মুদ্রার যে মানটা আছে সেটা হলো স্পট রেট, আর ভবিষ্যতে আমরা বিনিয়োগ করব যে টাইমের জন্য, সেই টাইম পিরিয়ড পরে যে মূল্যটা হবে তাকে বলা হয় ফরওয়ার্ড রেট। প্রেজেন্ট ভ্যালু মানে স্পট রেট, ফিউচার ভ্যালু মানে হচ্ছে ফরওয়ার্ড রেট। কারেন্সি লেন্ডিং রেট, লেন্ডিং রেট আছে 7.22, যদি ইউএস থেকে ধার করি 7%, যদি ইউএস কে আমরা ধার দিই তাহলে 7% লেন্ডিং রেট, সিঙ্গাপুরকে যদি ধার দিই 22%। এটা ডিপেন্ড করবে কার কাছ থেকে ধার করলাম আর কাকে ধার দিলাম তার উপরে। দুই দেশেরই লেন্ডিং রেট আছে, সেম ভাবে দুই দেশেরই বরোয়িং রেট আছে। তাহলে বরোয়িং রেট 7.224, তাহলে আমি কার কাছ থেকে বড় করছি সেই মাফিক। যদি ইউএস এর কাছ থেকে ধার করা হয় তাহলে বরোয়িং রেট হবে 7.2, সিঙ্গাপুর থেকে ধার করলে তখন বরোয়িং রেট হবে এই 24%। তাহলে ডিপেন্ড করছে কোন দেশ থেকে বড় করছি। তাহলে আমাদের বরোয়িং রেটও দুইটা দেওয়া রয়েছে, লেন্ডিং রেটও দুইটা দেওয়া রয়েছে। ধার করা সুদের হার, আর ধার দেওয়া, লেন্ডিং মানে ধার দেওয়া মানে ইনভেস্ট করা, বিনিয়োগের সুদের হার। বলা হচ্ছে ডায়মন্ড ব্যাংক কনসিডারিং বরোয়িং 10 মিলিয়ন সিঙ্গাপুর ডলার, তাহলে 10 মিলিয়ন ডলার আমরা বড় করেছি, ধার করেছি, কোথা থেকে? সিঙ্গাপুর ডলার। তাহলে সিঙ্গাপুর ডলারের সাইন এস, ডলার সাইন দিব, 10 মিলিয়ন, তাহলে আমরা ধার করেছি সিঙ্গাপুর থেকে। তাহলে ধারের রেট, বরোয়িং রেট নিতে হবে এই যে এটা, তাহলে বরোয়িং রেট সিঙ্গাপুরের নিচের থেকে নিতে হবে। তাহলে আমরা বলবো বরোয়িং রেট হলো 24%। তাহলে আমরা যেহেতু ধার করছি সিঙ্গাপুর থেকে, তাহলে নিশ্চয় বিনিয়োগ করব ইউএসএ, তাহলে ইউএস এর হবে লেন্ডিং রেট, আমরা ধার দিচ্ছি ইউএস কে, তাহলে ধার দিচ্ছি ইউএস কে, লেন্ডিং রেট 7%। তাহলে দেখো ভাই, ধারের রেটও দুইটা ছিল, ধার দেওয়ার রেটও দুইটা ছিল। এখন আমার বুঝতে হবে ধারটা করলাম কোথা থেকে? ধার করলাম সিঙ্গাপুর থেকে, তাহলে সিঙ্গাপুরের নিচের থেকে নিব, আর বরোয়িং রেট বরাবর নিব, তাহলে সিঙ্গাপুরের নিচের থেকে বরোয়িং রেট বরাবর, তাহলে আমরা বরোয়িং রেট বলছি 24%। তাহলে নিশ্চয় ধার দিচ্ছি ইউএস কে, এখানে বলা আছে ইন দা ইন্টার ব্যাংক মার্কেট অ্যান্ড ইনভেস্ট দ্য ফান্ডস ইন ইউএস ডলার, তাহলে আমরা ডলারে ধার দিচ্ছি 60 ডেজ, তাহলে 60 দিন মেয়াদে আমরা ধার দিচ্ছি, কাকে ধার দিচ্ছি? ইউএস কে, ইউএস ডলারে ধার দিচ্ছি। তাহলে লেন্ডিং রেটটা নিতে হবে ইউএস এর নিচের থেকে, লেন্ডিং বরাবর থেকে। ওকে, এস্টিমেট দ্য প্রফিট অর লস দ্যাট ক্যান বি আর্ন ফ্রম দিস স্ট্র্যাটেজি, এই কৌশল থেকে কি পরিমাণে লাভ বা লস হচ্ছে। শুড ডায়মন্ড ব্যাংক পারসিউ দিস স্ট্র্যাটেজি, এই কৌশলটা অনুসরণ করা উচিত হবে কিনা, পারসিউ ফর অনুসরণ করা, এই কৌশলটা অনুসরণ করা উচিত হবে কিনা। যদি আমরা দেখি প্রফিট করছে প্রতিষ্ঠান তাহলে বলবো পারসিউ করা উচিত হবে, আর যদি দেখি যে আমরা লস হচ্ছে তাহলে বলবো উচিত হবে না। ওকে, পুরো প্রশ্নটা আমরা পড়লাম, সমাধানে চলে যাব। তো সমাধান শুরুতেই গিভেন দ্যাটের তথ্যগুলো লিখে নিব। তাহলে শুরুতেই গিভেন দ্যাট বরোয়িং অ্যামাউন্ট, আমরা বড় করছি, তাহলে অ্যামাউন্ট অফ বরোয়িং 10 মিলিয়ন সিঙ্গাপুর ডলার, তাহলে সিঙ্গাপুর ডলার 10 মিলিয়ন ধার করছি, ডলার আমরা মিলিয়নকে আমরা কনভার্ট করে নিই, তাহলে 10 মিলিয়ন ফর 1 মিলিয়ন ফর 10 লাখ, তাহলে 10 মিলিয়নে কত হয়? 1 কোটি। তাহলে সিঙ্গাপুর ডলার 1 কোটি টাকা ধার করছি আমরা, তাহলে মিলিয়ন থাকলে বিলিয়ন থাকলে এগুলো আগে আমরা রূপান্তর করে নিব। তাহলে আমরা 10 মিলিয়ন, 1 মিলিয়ন সমান যদি 10 লাখ হয়, 1 মিলিয়ন সমান যদি 10 লাখ হয়, তাহলে 10 মিলিয়ন সমান 1 কোটি টাকা, আমরা 1 কোটি টাকা ধার করেছি
সিঙ্গাপুর থেকে। তাহলে সিঙ্গাপুর থেকে ধার করেছি মানে সিঙ্গাপুর বরাবর বরোইং রেটটা নিতে হবে। আমরা বড় করছি সিঙ্গাপুর থেকে, তাহলে বরোইং রেট 24%। তার আগে আমাদের স্পট রেটটা আছে 43 পয়সা, আর ফরওয়ার্ড রেটটা আছে 42। বর্তমানে চলছে এটা, আর এটা 60 দিন পরে হয়ে যাবে 42। তাহলে স্পট রেট SR 43, ফরওয়ার্ড রেট 42। তাহলে ম্যাচুরিটি পিরিয়ড কত দিনে মেয়াদ? 60 দিন। তাহলে মেয়াদ হচ্ছে 60 দিন। ডিএম, ডেজ অফ ম্যাচুরিটি বা ম্যাচুরিটি পিরিয়ড 60 ডেজ। 60 দিন মেয়াদ করে লোন করা হচ্ছে। এই 60 দিনের জন্য সুদটা বের করব। তাহলে বরোইং রেট আমরা বড় করেছি কত? সিঙ্গাপুর থেকে বড় করছি, দ্যাট মিনস বরোইং রেট 24%। আর আমাদের লেন্ডিং রেট, আমরা লেন্ডিং দিচ্ছি ইউএস কে, তাহলে ইউএস এর নিচের থেকে লেন্ডিং বরাবর থেকে 7%। তাহলে লেন্ডিং রেট আছে 7%। এখন আমাদের রিকোয়ারমেন্ট বের করতে হবে প্রফিট অর লস। মনে রাখতে হবে প্রফিট বা লস নির্ণয় করতে হলে আমাকে 5টা স্টেপ অনুসরণ করতে হবে। স্টেপ নাম্বার 1, আমি ধার করেছি সিঙ্গাপুর ডলারে, বিনিয়োগ করব কোথায়? ইউএসএ। তাহলে বিনিয়োগ করব, ইনভেস্ট করব ইউএস কে। তাহলে ইউএস কি সিঙ্গাপুর ডলার নিবে? ইউএস সিঙ্গাপুর ডলার নিবে না। তাহলে ইউএস কে কি করতে হবে? কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে ইউএসএ কনভার্ট করে নিতে হবে। সিঙ্গাপুর ডলার থেকে আমরা যাব ইউএস ডলারে। এখন কার মান বেশি সেটা বুঝে করতে হবে। তাহলে আমরা যাব ইউএস ডলার, শুধু ডলার সাইন মানে ইউএস ডলার। তাহলে সিঙ্গাপুর ডলার থেকে ইউএস ডলারে যাব। দেখি এক্সচেঞ্জ রেট কি বলছিল। এক্সচেঞ্জ রেট বলছিল যে ইউএস ডলার ইজ ইটস স্পট রেট 0.43। এই যে ডলার সাইন, এর মানে হলো সিঙ্গাপুর ডলার যদি একটি দেওয়া হয়, একটি সিঙ্গাপুর ডলার দিলে ইউএস ডলার পাওয়া যায় 0.43। যেটি সংখ্যায় কম পাওয়া যায় তার মান বেশি, তার মান বেশি। তাহলে সিঙ্গাপুর ডলারের থেকে এটির মান হচ্ছে কম। 1 টাকা দিচ্ছি, আমি সিঙ্গাপুর ডলার দিয়ে আমি ইউএস ডলার কিনবো, তাহলে আমি সিঙ্গাপুর ডলার একটা দিচ্ছি, ইউএস ডলার কি দিচ্ছে? 0.43 কম দিচ্ছে। সংখ্যায় কম দিচ্ছে মানে ওর মান বেশি, ওর মান বেশি। এখন দেখবো আমরা কোথায় যাব। আমরা যাব সিঙ্গাপুর ডলার থেকে ইউএস ডলার। যদি আমি ঐকিক নিয়ম দিয়েও বুঝাই যে একটি সিঙ্গাপুর ডলার দিলে ইউএস ডলার পাওয়া যায় 43। তাহলে এখন 1 কোটি সিঙ্গাপুর ডলার দিলে কি হবে? আমি বলেছিলাম যে কখনো গুণ হতে পারে, কখনো ভাগ হতে পারে, কখনো গুণ কখনো ভাগ হতে পারে। তাহলে যদি 1 কোটি সিঙ্গাপুর ডলার দেওয়া যায় তাহলে ইউএস ডলার বেশি পাবো। তাহলে 0.43 ইন্টু এই যে 1 কোটি, তাহলে এটা গুণ হবে। আমি বের করব ডলার, ইউএস ডলার। আমি আছি কোথায়? সিঙ্গাপুর ডলার। একটি সিঙ্গাপুর ডলার দিলে যদি ইউএস ডলার পাওয়া যায় 0.43, তাহলে সিঙ্গাপুর ডলার 1 কোটি দিলে ইউএস ডলার কি হবে? ইউএস ডলার বেশি পাওয়া যাবে। তাহলে নিশ্চয় গুণ হচ্ছে, এখানে নিশ্চয় গুণ। একটিতে 43 পয়সা, তাহলে 1 কোটিতে কত? বেশি, তাহলে গুণ হচ্ছে। এর এভাবেও মনে রাখতে পারো, যার মান বেশি হবে সংখ্যায় সেটা কম, সংখ্যায় কম মানে মান বেশি। আর সংখ্যায় কম আনতে গেলে দশমিক দিয়ে গুণ করলে, দশমিক দিয়ে গুণ করলে কি হয়? কমে যায়। আর দশমিক দিয়ে ভাগ করলে বেড়ে যায়। তুমি ঐকিক নিয়ম আকারও মনে রাখতে পারো, এই কথাটা টেকনিকটা মনে রাখতে পারো। দশমিক সংখ্যা দিয়ে যদি ভাগ করো সংখ্যায় বেশি আসবে, দশমিক সংখ্যা দিয়ে যদি গুণ করো সংখ্যায় কম আসবে। তাহলে ডলারের সংখ্যা কি হবে? কম হবে। ইউএস ডলারের সংখ্যা কম হবে। সিঙ্গাপুর ডলারের থেকে ইউএস ডলার আমি যখন কিনবো, সিঙ্গাপুর ডলার দিব, ইউএস ডলার কিনবো, সংখ্যাই কম দেবে। বাংলাদেশের টাকা দিয়ে যদি ডলার কিনি, বাংলাদেশের টাকা দিয়ে যদি বাংলাদেশের মনে করো এখন বর্তমানে 122 টাকা চলছে, 122 টাকা দিলে ডলার দেবে কিন্তু একটা। তাহলে এখন 1 কোটি টাকা দিলে কয়টা ডলার পাবো? সংখ্যায় কি হবে? কম হবে। তাহলে আমাদের এইটা মাথায় রাখতে হবে। তাহলে গুণ করলে, দশমিক দিয়ে গুণ করলে কমে, ভাগ করলে বাড়ে। তাহলে যখন দেখবো ডলারের যাচ্ছি, ডলারের সংখ্যা কম পাবো, তাহলে তখন দশমিক দিয়ে গুণ করব। আর যদি দেখি কোনোটাই, যদি আমরা এখন এই ডলার থেকে আবার ব্যাক করি, ইউএস ডলার থেকে ব্যাক করি এই সিঙ্গাপুর ডলারে, তাহলে কি হবে? তাহলে ভাগ হবে, তখন তখন ভাগ হবে, কারণ সংখ্যায় বেশি পাবো, সংখ্যায় বেশি পাবো, এইটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমেই আমরা বিনিয়োগ করার মতো অ্যাবিলিটি তৈরি করব। আমরা আসছি, আমরা বড় করেছি সিঙ্গাপুর ডলার, এখন ইউএসএ বিনিয়োগ করব, তাহলে ইউএস তো নিবে না। তাহলে এই ডলারগুলো, এই সিঙ্গাপুর ডলারগুলো কনভার্ট করে ইউএস ডলার বানাবো। তাহলে শুরুতেই স্টেপ 1 কনভার্সন ভ্যালু। তাহলে আমরা কি করব? ইউএস ডলার বের করব, মানে সংখ্যায় কম আসবে, সংখ্যায় কম মানে দশমিক দিয়ে গুণ করলে কমে, দশমিক দিয়ে গুণ করলে
কমে। তাহলে ফলাফল পাচ্ছি 43 লাখ। তাহলে ইউএস ডলার 43 লাখ, এটা এখন ইনভেস্ট করব। তাহলে এই বিনিয়োগ করলাম, কত টাকা পাচ্ছি, বিনিয়োগ থেকে কত পাচ্ছি সেটা বের করব। তাহলে স্টেপ 2, টোটাল অ্যাকুমুলেটেড ভ্যালু ফ্রম ইনভেস্টমেন্ট, যার সূত্র প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট। আসলের সাথে সুদ যুক্ত হয়ে আমাদের টাকাটা ফেরত আসবে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের দেওয়া রয়েছে, লেন্ডিং অ্যামাউন্ট আমরা ধার দিব। কত ধার দিব, এই যে আমরা বড় করছি ইউএস ডলারে, কিন্তু ধার দেব, আমরা বড় করছি সিঙ্গাপুর ডলারে আর ধার দেব ইউএস ডলারে। তাহলে ধার দেব এই 43 লাখ। সূত্র ইন্টারেস্টের সূত্র, লেন্ডিং অ্যামাউন্ট গুণ লেন্ডিং রেট, এটা করলে ইন্টারেস্ট পাবো, ফুল 1 বছরে সুদ পাবো। অঙ্কটা তো 60 দিনের, তাহলে গুণ 60 ভাগ 360 করলে 60 দিনে সুদ পাওয়া যাবে। মান বসিয়ে পাই, লেন্ডিং অ্যামাউন্ট 43 লাখ, 43 লাখ টাকা ধার দিচ্ছি ইউএস কে, লেন্ডিং অ্যামাউন্টের উপরে সুদ হবে। তাহলে লেন্ডিং রেট কত, লেন্ডিং রেট আমরা বের করে নিয়েছি, লেন্ডিং রেট 7%, আর বড়োইংটা ছিল 24। তাহলে 7% 0.07, 60 দিন মেয়াদ, গুণ 60 ভাগ 360, গুণ 60 ভাগ 360 কমপ্লিট হলো। তাহলে 43,50,167 টাকা, 43,50,167 ডলার। এখন আমি আবার যার কাছ থেকে ধার করছি তাকে তো ফেরত দিব, তাহলে আমি ডলারে বিনিয়োগ করেছি, ডলারের লাভ করছি, আমরা ডলারে ফিরে আসছি, মোট বিনিয়োগ থেকে ডলার কত পাচ্ছি। এখন যখন ফেরত দিতে হবে তখন তো আমার ফেরত দিতে হবে সিঙ্গাপুরকে, তাহলে আবার সিঙ্গাপুরে কনভার্ট করতে হবে। তাহলে স্টেপ 3, কনভার্সন ভ্যালু বের করব। টোটাল এক্সপেক্টেড অ্যাকুমুলেটেড ভ্যালু, এটাই সেই কনভার্সন ভ্যালু। তো মনে রাখবা স্টেপ 1-এ যা করবা তার উল্টো কাজ করবা। এখানে আমি ডলারে আসছিলাম, এখন যাব সিঙ্গাপুরে, তাহলে ডলারকে কনভার্সন করে সিঙ্গাপুর যাব, তাহলে নিশ্চয় সিঙ্গাপুর বেশি পাবো, সংখ্যায় বেশি, সংখ্যায় বেশি মানে ভাগ, সংখ্যায় বেশি যেটা সেটা ভাগ করে বের করতে হয়। দশমিক দিয়ে ভাগ করলে বাড়ে, দশমিক দিয়ে গুণ করলে কমে। আমি কি বের করছি, আমি বের করছি সিঙ্গাপুর ডলার, তাহলে ভাগ করতে হবে। আরো সহজ করে মনে রাখবা, স্টেপ 1-এ যা করব স্টেপ 3 তার উল্টো কাজ করব। 1-এ গুণ করছি, দ্যাট মিনস স্টেপ 3-তে ভাগ করব। স্টেপ 1-এ যখন ভাগ করব স্টেপ 3-তে তখন গুণ করব। ক্লিয়ার? ওকে, তাহলে টোটাল এক্সপেক্টেড অ্যাকুমুলেটেড ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা, সিঙ্গাপুর ডলার 1,03,57,540। এই যে সংখ্যায় বেশি আসছে, তাহলে মনে রাখবো আমরা যখন কনভার্সন করব তখন এটা মনে রাখবো যে আমি যেখানে যাব ওই মানটা, ওই টাকাটা, ওই মুদ্রাটা সংখ্যায় বেশি আসবে নাকি কম আসবে। তাহলে ডলার যখন বের করছিলাম আমরা দেখছিলাম ডলার কম পাচ্ছিলাম, সিঙ্গাপুর ডলার 1 দিলে ইউএস ডলার দিচ্ছিল 43 পয়সা, তাই বুঝলাম কম পাচ্ছিলাম। এখন সিঙ্গাপুর ডলারকে ডলারে যখন যাব তখন নিশ্চয়ই বেশি দেবে, তাহলে এখন এটা গুণ হবে, আমাদের ক্যালকুলেশন হবে ফরওয়ার্ড রেট দিয়ে, 60 দিন পরের মূল্য। এই যে টাকাটা পেয়েছি এটা 60 দিন পরের মূল্য, তাহলে 60 দিন পরে কনভার্সন করে কত ডলার পাওয়া যাচ্ছে, তাহলে 0.42 দিয়ে ভাগ, তাহলে আমরা সিঙ্গাপুর ডলার পেয়ে যাচ্ছি। আমি যে ধার করলাম, তাহলে ধার করলাম, এখন টাকা শোধ করতে হবে, তাহলে ধার করে তার আসল প্লাস সুদ সহ পরিশোধ করতে হবে। ব্যাংকের থেকে টাকা লোন করলাম, এখন লোনের সাথে সুদ দেওয়া লাগবে, তাহলে আমাদের স্টেপ 4, রিপেমেন্ট অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন প্লাস ইন্টারেস্ট। তাহলে লোন করছিলাম 1 কোটি, তাহলে মান বসিয়ে পাই, লোন করছিলাম 1 কোটি যোগ 1 কোটি টাকা লোনের পরিমাণ, সুদের হার 24%, বরোইং রেট সিঙ্গাপুর থেকে বড় করছিলাম, তো বরোইং রেট ছিল এই 24%, তাহলে 24% মান বসিয়ে পাই 0.24, 60 দিন মেয়াদে ধার করছিলাম গুণ 60, তাহলে ফলাফল 1,04,00,000। তাহলে আমি ধার করে পরিশোধ করবো 1,04,00,000, আর বিনিয়োগ থেকে পেয়েছি 1,03,00,000 সামথিং, তাহলে লস হচ্ছে। এই যে বিনিয়োগ থেকে যেটা ফেরত আসছে স্টেপ 3-তে যেটা পাই সেটাকে মনে রাখবা বিক্রয় মূল্য, তাহলে যেটা আমরা বিনিয়োগ করছিলাম সেটা এখন বিক্রয় করলে 1,03,00,000 সামথিং টাকা পাচ্ছি, কিন্তু যার কাছ থেকে টাকা ধার করছিলাম তাকে দিতে হচ্ছে 1,04,00,000, তাহলে বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে, তার মানে লস হচ্ছে। স্টেপ 5-এ বলবো এস্টিমেটেড লস, 5-এ বলবো এস্টিমেটেড লস, টোটাল এক্সপেক্টেড অ্যাকুমুলেটেড ভ্যালু মাইনাস রিপেমেন্ট অ্যামাউন্ট, 1,03,57,540 মাইনাস 1,04,00,000। তাহলে আমি যার কাছে বিনিয়োগ করছিলাম সেই বিনিয়োগ থেকে আমার ফেরত আসছে 1,03,00,000 সামথিং, আর যার কাছ থেকে ধার করছিলাম তাকে শোধ করতে হচ্ছে 1,04,00,000, তাহলে আমার বেশি পরিশোধ করা লাগছে, বাড়ির থেকে টাকা আনতে হচ্ছে, এটা মানে লস। তাহলে লস হচ্ছে 42,460 টাকা,
42,460 টাকা লস হচ্ছে। তাহলে বলা ছিল শুড ডায়মন্ড ব্যাংক পার্সিউ দিস স্ট্র্যাটেজি, তাহলে এখানে পার্সিউ করা উচিত হবে না, কারণ লস হচ্ছে। লাভ হলে বলতাম এই কৌশলটা অনুসরণ করা উচিত, আর এখানে লস হয়েছে, এই কৌশলটা অনুসরণ করব না। তাহলে কমেন্ট লিখে দিব, ডায়মন্ড ব্যাংক শুড নট পার্সিউ দিস স্ট্র্যাটেজি বিকজ ইট মেক্স এ এস্টিমেটেড লস, কারণ এটি লস হচ্ছে। আশা করি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা পারলে সব পারবা, এই অঙ্কটা পারলেই সব পারবা। আমাদের কোর্সে ভর্তি চলছে, যদি তোমরা কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দেখানো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হলে তোমরা কি কি সুবিধা পাচ্ছ? ভর্তি হলেই তোমরা পেয়ে যাচ্ছ এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের আমাদের অ্যান্সার শিট আছে সবগুলা, তোমাদের লেকচার শিটের একেবারে অ্যান্সার শিটের পিডিএফ কপিটা দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার শিট রয়েছে, আমি যে নিয়মে করাচ্ছি সেই নিয়মে। তোমাদের সুবিধা এটা যে তোমাদের স্যার যে স্যারের কাছে করো সেই স্যার এক নিয়মে করায়, মূল বইতে কিন্তু আবার অন্য নিয়ম থাকে। কিন্তু আমার কাছে ভর্তি হলে তোমরা এই সুবিধাটা পাচ্ছ যে আমি যে নিয়মে সমাধান করাইছি এখন, এই নিয়মেই তোমার অ্যান্সার শিটটা আমার রেডি করা আছে। অ্যান্সার শিটটা পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, তোমরা লাইভ ক্লাসটাও যদি মনে করো লাইভ ক্লাস করব, সেই লাইভ ক্লাসটাও করতে পারছো। তাহলে আমাদের এখানে ভর্তি হওয়ার নিয়ম হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ভর্তিটা কনফার্ম করতে পারো। যদি আমাদের আরো ক্লাস দেখে নেওয়ার প্রয়োজন পড়ে, ডেমো ক্লাস, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমরা আরো ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করবো।